আমার নির্বাচনে আজকের প্রথম কবিতা জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত রূপসী বাংলা। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসথের করে আছে চুপ। ফণি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনি হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল। বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে কৃষ্ণাদ্বাদশীর জ্যোৎস্না যখন মিলিয়া গেছে নদীর চড়ায়, সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হায়। শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে। ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, বাংলার নদী মাঠ ভাটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। সকলকে শুভেচ্ছা ভালোবাসা। চলে যাচ্ছি পরের কবিতায়। কবিতা বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি। বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি। আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমার দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে। ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল। পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। কে ভালোবাসা শুভেচ্ছা। চলে যাচ্ছি পরের কবিতায়। কবিতা সুরঞ্জনা। সুরঞ্জনা, আজও তুমি আমাদের পৃথিবীতে আছো। পৃথিবীর বয়সিনী তুমি এক মেয়ের মতন। কালো চোখ মেলে ওই নীলিমা দেখেছ? গ্রিক, হিন্দু, ফিনিশীয় নিয়মের রূঢ় আয়োজন শুনেছ? ফেনিল শব্দে তিলোত্তমা নগরীর গায়ে কি চেয়েছে, কি পেয়েছে, গিয়েছে হারায়। বয়স বেড়েছে ঢের নরনারীদের, ঈষৎ নিভেছে সূর্য নক্ষত্রের আলো, তবুও সমুদ্র নীল, ঝিনুকের গায়ে আলপনা, একটি পাখির গান কিরকম ভালো। মানুষ কাউকে চায়, তার সেই নিহত উজ্জ্বল ঈশ্বরের পরিবর্তে অন্য কোনো সাধনার ফল। মনে পড়ে কবে এক তারা ভরা রাতের বাতাসে ধর্মশোকের ছেলে মহেন্দ্রর সাথে উত্রোল বড় সাগরের পথে অন্তিম আকাঙ্ক্ষা নিয়ে প্রাণে। তবু কাউকে আমি পারিনি বোঝাতে, সেই ইচ্ছা সংঘ নয়, শক্তি নয়, কর্মীদের সুধীদের বিবর্ণতা নয়, আরো আলো মানুষের তরে এক মানুষের গভীর হৃদয়।
যেন সব অন্ধকার সমুদ্রের ক্লান্ত নাবিকেরা মক্ষিকার গুঞ্জনের মতো এক বিহবল বাতাসে ভূমধ্য সাগর লীন দূর এক সভ্যতার থেকে আজকে নবসভ্যতায় ফিরে আসে। তুমি সেই অপরূপ সিন্ধু রাত্রি, মৃতদের রোল, দেহ দিয়ে ভালোবেসে তবু আজ ভোরের কল্লোল। ভালোবাসা সুরঞ্জনাকে, এই সুরঞ্জনারা আছে বলেই এত কবিতা তৈরি হয়, এত সুন্দর সুন্দর লেখা লিখতে পারেন মানুষেরা। জীবনানন্দ দাশ, আমি আগের দিন বলছিলাম, আমার চেতনায়, আমার মননে, আমার প্রজ্ঞায়, আমার সমস্ত ভাবনায় এমনভাবে মিশে আছেন, আমাকে আচ্ছন্ন করে আছেন তিনি। তার থেকে আমি নিজেকে আলাদা করে খুঁজে পাই না। আমার লেখার মধ্যে তার প্রভাব যথেষ্ট পরিমাণেই আছে, আমার স্বীকার করতে কোনো বাধা নেই, লজ্জাও নেই। আমার লেখায় জীবনানন্দ দাশের প্রভাব আছে, শক্তি চট্টোপাধ্যায়ের প্রভাব আছে, এই সময়কার বেশ কিছু কবির কবিতার প্রভাবও আছে। যাই হোক, আপনাদের এবার শোনাবো অন্য কবিতা। আচ্ছা, হয়ে যাচ্ছি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা কলকাতার যিশু। কলকাতার যিশু, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। লাল বাতির নিষেধ ছিল না, লাল বাতির নিষেধ ছিল না, তবুও ঝড়ের বেগে ধাবমান কলকাতা শহর অতর্কিতে থেমে গেল। ভয়ঙ্করভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট, টেম্পো, বাগমার্কা, ডবল ডেকার। গেল গেল আর্তনাদে রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল, ঝাঁকা মুটে, ফেরিওয়ালা, দোকানি ও খরিদ্দার, এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে। স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায়ে রাস্তার এক পাড় থেকে অন্য পাড়ে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু। খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায়, এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফুঁড়ে নেমে আসছে, মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর। স্টেট বাসের জানালায় মুখ রেখে একবার আকাশ দেখি, একবার তোমাকে। ভিখারি মায়ের শিশু, কলকাতার যিশু, সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ। জনতার আর্তনাদ, অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘষ্টানি, কিছুতেই ভ্রুক্ষেপ নেই। দুদিকে উদ্যত মৃত্যু, তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও, যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের মুঠোয়। যেন তাই টালমাটাল পায়ে তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছ। কলকাতার যিশু শোনালাম নীরেন্দ্রনাথ চক্রবর্তীর। একঘেয়ে হয়ে পড়েছে, বড্ড আটকে গিয়েছি, চেনা মুখগুলো দেখতে পাচ্ছি না, যাদের মুখগুলো দেখলে শান্তিতে বাড়িতে এসে নিশ্চিন্তে বিছানায় ঘুমানো যায়, সেই মানুষগুলোকে পাওয়া যাচ্ছে না। অনুষ্ঠান নেই, কলকাতা শহর নেই, ট্রেন বাস নেই, ভিড় নেই, এই নাগরিক ব্যস্ততা নেই। আমার আবার মাঝে মাঝে ভ্যান্ডার কামরায় চড়ার যে উন্মাদনা, সেই ভ্যান্ডার কামরায় যেতে পারছি না, স্কুলে যেতে পারছি না, ছোট্ট ছোট্ট ছেলেদেরকে কতদিন দেখিনি, মনটা একটু তো নড়ে চড়ে ওঠে। নিয়ত অভ্যাস কিভাবে যেন পাল্টিয়ে গেল, চলা যায়। তা বড়ে গোলামকে নিয়ে লিখছেন পূর্ণেন্দু পত্রী। কবিতাটা একটু অন্যরকম, ছোট্ট কবিতা, শুনুন। ফুলের গন্ধে ফোটার জন্য, নারীর স্পর্শ পাওয়ার জন্য, ঘুমের মধ্যে কাঁদতে কাঁদতে আমরা যেদিন যুবক হলাম, বাইরে তখন বৃক্ষে বৃক্ষে, জলে স্থলে অন্তরিক্ষে আমাদের সেই কান্না নিয়ে গান ধরেছেন বড়ে গোলাম। ফুলের কাছে, নারীর কাছে, বুকের বিপুল ব্যথার কাছে বেদনাসহ যেসব কথা বলতে গিয়ে ব্যর্থ হলাম, তারাই যখন ফিরে আসে, কেউ ললিতে, কেউ বিভাসে, স্পন্দন তার বুঝতে পারি বুকের মধ্যে বড়ে গোলাম। এই বুকের মধ্যে বড়ে গোলাম ধারণ করা, এটাও একটা অনুধ্যান, একটা অভ্যাস, একটা যাত্রা, একটা মার্গীয় দর্শন। পশ্চিয়াকে শাইলকের চিঠি, পশ্চিয়াকে শাইলকের চিঠি, বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সুন্দরবনের মৌচাক কিংবা ডাবরের বোতলে সমান স্বচ্ছন্দ তুমি।
তুমি শিল্পপতির সুইস ব্যাংক অ্যাকাউন্ট, আবার তুমিই দারিদ্র্য রেখার নিচে বসবাসকারী মানুষের রোজগার যোজনা। পাড়ার নাটকে সাইড রোলে অভিনয় করেও তুমি ছাপিয়ে যাও তৃপ্তি মিত্রকে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমলারা দর্শকাসন ছেড়ে উঠে আসে, হুমড়ি খেয়ে পড়ে তোমার সামনে। তাদের সবার মুখে ঝামা ঘষে বাউন্ডুলে অপগণ্ডর গলায় তুমি পরিয়ে দাও মালা। তুমি লবণ হ্রদের মিষ্টতা, চাঁদনি চকের রোদ্দুর, অফিস টাইমে রাস্তায় বেরোনো অ্যাম্বুলেন্সের মতো তুমি লজিক চালিয়ে দাও সব রকম অসম্ভবের ভিতর দিয়ে। তুমি পৃথিবীর সমস্ত ভাষার কি লিখবেন, কেন লিখবেন। নাৎসিদের সমর্থক হয়েও তুমি আইনস্টাইনের নিরাপত্তা নিয়ে চিন্তিত। তুমি কনসেন্ট্রেশন ক্যাম্পের বিরোধিতা করো মনে মনে। মা যেভাবে সন্তান ধারণ করেন প্রায় সেরকম যত্নে ছদ্মবেশ ধরে তুমি 180 ডিগ্রি ঘুরিয়ে দাও খেলা, ঘুরিয়ে দাও বন্দুকের নল, হায়নার চোখ, আর সবাই তোমার সুরে সুর মিলিয়ে মেনে নেয় যে গণবিধ্বংসী অস্ত্র মজুত রয়েছে আমারই পুরনো কাঠের সিন্ধুকে। কিন্তু তাতে কি আমি একাই ধ্বংস হই, নাকি ভোরবেলার ঘাসে জল করতে থাকা ভেলভেট পোকা? হাই হিল জুতো হয়ে তুমি নিজেই থেতলে মারো নিজেকে। তারপরও তুমি সিনাই পাহাড়ের গায়ে ঝলসে ওঠা 10টি দৈববাণীর একটা, যাকে ভালোবাসার জন্য মানুষকে তার নিয়তির বিরুদ্ধে দাঁড়াতেই হয়। পর্সিয়াকে শাইলকের চিঠি পড়লাম বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের কবিতা হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। ভাবুন কি অদ্ভুত নামকরণ। আসলে কবিতা লেখার পর নাম লিখতে গিয়ে বড্ড বিপদে পড়ি। আমি আমার বেশিরভাগ কবিতাতে ওই জন্য নাম লিখি না, ফেলে রেখে দিই। অনেক দিন পর 2 মাস, 10 মাস, 5 মাস, 6 মাস পরে নাম লিখি। কেউ যদি বলেন যে কবিতাটা আমি পড়তে চাই, আমাকে একটু নাম বলে দিন, তখন বলি। আসলে নামকরণ করা বেশ কঠিন। যেমন আপনার সন্তান হলে সন্তানের কি নাম রাখবেন, প্রথমে কি দিয়ে রাখবেন? নিজের নামের আদ্যক্ষর দিয়ে, না গিন্নির নামের, পিতৃপুরুষের, না মাতুলালয়ের, রাসগণ মিলিয়ে কি করে রাখবেন? এগুলোর একটা চিন্তা। কি অর্থ হবে, ছোট হবে, বড় হবে, সুন্দর হবে, কত কি ব্যাপার স্যাপার। তেমনি কবিতা লেখার পরও নামটা নিয়ে বড় বিড়ম্বনায় পড়তে হয়। তা দেখুন, কবিতার নাম হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। কি অসাধারণভাবে এই নামটা লিখেছেন কবি। যাই হোক, তিনি বলছেন হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান। কবি শক্তি চট্টোপাধ্যায়। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, ঘুরতে দেখেছি অনেক। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, ঘুরতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুলি ভরে গিয়েছিল ঘাসে আবিল ভেড়ার পেটের মতন। কতকালের পুরনো নতুন চিঠি কুড়িয়ে পেয়েছি। ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি আমি দেখেছি, কেবল অনবরত ওরা খুঁটে চলেছে বকের মতো নিভৃতে মাছ। এমন অসম্ভব রহস্যপূর্ণ সতর্ক ব্যস্ততা ওদের। আমাদের পোস্টম্যানগুলির মতো নয় ওরা, যাদের হাত ধরে অবিরাম বিলাসী ভালোবাসার চিঠি আমাদের হারিয়ে যেতে থাকে। আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে দূরে চলে যাচ্ছি। আমরা ক্রমশই একে অপরের কাছ থেকে দূরে চলে যাচ্ছি। আমরা ক্রমশই চিঠি পাবার লোভে সরে যাচ্ছি দূরে। আমরা ক্রমশই দূর থেকে চিঠি পাচ্ছি অনেক। আমরা কালই তোমাদের কাছ থেকে দূরে গিয়ে ভালোবাসা ভরা চিঠি ফেলে দিচ্ছি পোস্টম্যানের হাতে। এরকমভাবে আমরা যে ধরনের মানুষ, সে ধরনের মানুষের থেকে সরে যাচ্ছি দূরে। এরকমভাবে আমরা প্রকাশ করতে যাচ্ছি নিজেদের আহাম্মক দুর্বলতা, অভিপ্রায় সবই। আমরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের দেখতে পাচ্ছি না আর। বিকেলের বারান্দার জনহীনতায় আমরা ভাসতে থাকছি কেবলই। এরকমভাবে নিজেদের জামা খুলে রেখে আমরা একাকী ভেসে চলেছি বস্তুত জ্যোৎস্নায়। অনেক দিন আমরা পরস্পরে আলিঙ্গন করিনি, অনেক দিন আমরা ভোগ করিনি চুম্বন মানুষের, অনেক দিন গান শুনিনি মানুষের, অনেক দিন আবোল তাবোল শিশু দেখিনি আমরা। আমরা অরণ্যের চেয়েও আরও পুরনো অরণ্যের দিকে চলেছি ভেসে। অমর পাতার ছাপ যেখানে পাথরের চিবুকে লীন, তেমনি ভুবন ছাড়া যোগাযোগের দেশে ভেসে চলেছি কেবলই। হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান, ঘুরতে দেখেছি অনেক। তাদের হলুদ ঝুড়ি ভরে গিয়েছে ঘাসে অবিকল ভেড়ার পেটের মতন। কতকালের নতুন পুরনো চিঠি কুড়িয়ে পেয়েছে ওই হেমন্তের অরণ্যের পোস্টম্যানগুলি। একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল, একটি গাছ হতে
অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি। একটি চিঠি হতে অন্য চিঠির দূরত্ব বেড়েছে কেবল, একটি গাছ হতে অন্য গাছের দূরত্ব বাড়তে দেখিনি আমি। অসম্ভব সুন্দর কবিতা, অসম্ভব সুন্দর কবিতা। অপরাজিতা কৃতি খুব সুন্দর কবিতা বলে, ছোট্ট মেয়ে খুব সুন্দর। শম্পা দত্ত অসাধারণ লেখেন, মায়াবী কণ্ঠস্বর, তিনিও শুনছেন। সুপম রায়, আগের দিন আমি সুপমের কবিতা পড়েছিলাম, বলিষ্ঠ কবি, অসাধারণ চিত্রশিল্পী। আরও অনেকেই আছেন, সৌমিতা কর আগের দিনও ছিলেন, আজকেও আছেন। যারা আছেন সকলকে ভালোবাসা। আপনাদের জন্য একটা ছোট্ট চমক আছে। আগের দিন কয়েকজন আমার কাছে একটু অনুরোধও করেছিলেন, আলাদাভাবেও দু একজন ফোন করে বলেছেন। আসলে এটা নিয়ে একটু দ্বিধায় থাকি যে এটা করাটা ঠিক হবে কিনা, ওই জন্য আগের দিন করিনি। কিন্তু কয়েকজন বলেছিলেন যে একবার যদি পারেন তাহলে আমরা একটু মুগ্ধকে দেখতে চাই। যারা মুগ্ধকে ভালোবাসে, মুগ্ধর ফ্যান তো দেখি আমার থেকে অনেক বেশি, আমার ফ্যান 200-300, মুগ্ধর ফ্যান দেখি 2000, এরকম একটা ব্যাপার। তা যাই হোক, মুগ্ধ আমার কাছে এসে বসেছে, ও একটা কবিতা শোনাবে আপনাদের। তা আপনারা মুগ্ধর কবিতা একটু শুনুন, একটা কবিতা মুগ্ধ একটু শোনাবে আপনাদের। মুগ্ধ আপনাদের কাছে এসেছে, চলে আসুন স্যার, আস্তে করে চলে আসুন। হ্যাঁ, নমস্কার। হুকোমুকো হ্যাংলা সুকুমার রায়। হুকোমুকো হ্যাংলা, বাড়িটা বাংলা, মুখে তার হাসি নাই দেখেছ? নাই তার মানে কি কেউ তাহা জানে কি? কেউ কপু তার কাছে থেকেছ? শ্যামাদাস মামাতা, আসিংয়ের থানাদা, আর তার কেউ নাই এছাড়া। তাই বুঝি একাছে, মুখখানা ফ্যাকাশে, বসে আছে কাঁদো কাঁদো বেচারা। থপ থপ পায়েছে, নাচ চলছে আয়েছে, গাল ভরা ছিল তার ফুর্তি। গাইতো সে সারাদিন সারে গামা টিম টিম, আহ্লাদে গদ গদ মূর্তি। এই তো সে দুপরে বসে ওই উপরে খাচ্ছিল কাঁচকলা চটকে। এর মাঝে হলো কি মামা তার মলকি, অথবা কি ঠ্যাং গেল মোটকে? হুকোমুকো হেঁকে কয়, আরে দূর, তা তো নয়। দেখছো না কিরকম চিন্তা, মাছি মারা ফন্দি, যত ভাবি বন্দি, ভেবে ভেবে কেটে যায় দিনটা। বসে যদি ডাইনে, লেখে মোর আইনে, এই লেজে মাছি মারি ত্রস্ত। বামে যদি বসে তাও, নহি আমি পিছু পাও, এই লেজে আছে তার অস্ত্র। যদি দেখি কোনো পাচি বসে ঠিক মাঝামাঝি, কি যে করে ভেবে নাহি পাই রে। ভেবে দেখো একই দায়, কোন লেজে মারি তাই, দুটি বই লেজ মোর নাই রে। ঋণী সেই কবিত্বের কাছে আমি বারবার আমার মাথা নত করি, যে কবি জীবনের গান গাইতে জানেন, সত্য কথা বলতে পারেন, সাহস রাখেন, যার বুকটা বিজ্ঞাপন দিয়ে বলতে হয় না 56 ইঞ্চি না 52 ইঞ্চি, মানুষ বুঝে নেয় যে সেই বুকের ভিতরে কত পরিমাণ বাতাস ভরা আছে। সেই কবি শঙ্খ ঘোষ। শঙ্খ ঘোষকে আমার প্রণাম। তার কবিতা তুমি কোন দলে। তুমি কোন দলে, শঙ্খ ঘোষ। বাসের হাতল কেউ দ্রুত পায়ে ছুতে এলে তাকে আগে প্রশ্ন করো তুমি কোন দলে। ভুখা মুখে ভরা গ্রাস তুলে ধরবার আগে প্রশ্ন করো তুমি কোন দলে। পুলিশের গুলিতে যে পাথরে লুটোয় তাকে টেনে তুলবার আগে জেনে নাও দল। তোমার দুহাতে মাখা রক্ত, কিন্তু বলো এর কোন হাতে রং আছে কোন হাতে নেই। টানেলে মশাল হাতে একে ওকে তাকে দেখো, কার মুখে উল্কি আছে কার মুখে নেই। কি কাজ কি কথা সেটা তত বড় কথা নয়, আগে বলো তুমি কোন দল।
কে মরেছে ভিলাইতে, ছত্তিশগড়ের গায়ে কে ছুটেছে, কার মাথা নয় তত দামি, ঝনঝন ঝনঝন নাচ হবে, কোন পথে কোন পথ হতে পারে আরো লঘুগামী। বিচার দেওয়ার আগে জেনে নাও, দেখে দাও, প্রশ্ন করো তুমি কোন দল। আত্মঘাতী ফাঁস থেকে বাসি সব খুলে এনে কানে কানে প্রশ্ন করো তুমি কোন দল। রাতে ঘুমোবার আগে, ভালোবাসার আগে প্রশ্ন করো তুমি কোন দল, তুমি কোন দল। কবিতা একগুচ্ছ চাবি, সলিল চৌধুরী। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেঁটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেঁটে নানান রকম নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি, মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তাঁর বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস, এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না, তবুও তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই। অসাধারণ। আমরা দেখুন বিশ্বাসের এই পৃথিবীতে অপবিশ্বাস, অবিশ্বাস, হানাহানি, ক্রূরতা, ঘৃণা, অপমান, এসবের মধ্যে বিশ্বাসের তালাটাই বন্ধ হয়ে পড়েছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা যদি নির্বাসন দাও। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলো এই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন তবু এক একটি অপরূপ ভোর। বাজারে ক্রূরতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা। বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা, বুলেট ও বিস্ফোরণ, শট, তঞ্চকের এত ছদ্মবেশ। রাত্রির শিশিরে কাঁপে ঘাসফুল, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক। আমি কি ভুলেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি। আমি কি দেখিনি কোনো মন্থর বিকেলে শিমুল তুলোর ওড়াউড়ি। মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। নেই নাকি খেজুর রসের ঘ্রাণ, শুনিনি কি দুপুরে চিলের তীক্ষ্ণ স্বর।
বিষণ্ণ আলোয় এই বাংলাদেশ, এ আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, যদি নির্বাসন দাও আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো। আমি বিষ পান করে মরে যাব, আমি বিষ পান করে মরে যাব। আমি আমার বন্ধুবর কবি, আমার বয়োজ্যেষ্ঠ, আমার ভালোবাসার কবি অমিত চক্রবর্তীর একটি কবিতা আপনাদেরকে শোনাচ্ছি। কাব্যগ্রন্থ এত যে জড়ানো চুরমার, এত যে জড়ানো চুরমার। সাদেকুল্লা বলছে নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা শুনতে চাই। হ্যাঁ শোনাবো দাদা, তবে অত বড় কবিতা শুনতে তো সবার আগ্রহ থাকে না। আমি একটুখানি শোনাবো আপনার জন্য, এটা আপনার রিকোয়েস্টে একটুখানি শোনাবো। যে আমি সে আমি, অমিত চক্রবর্তী। যে আমি সংবরণের বিদ্যা আয়ত্ত করিনি, সংযমের কারুকলা দেখেছি নখদর্পণে, ফিনিক্সের মতো উড়ে গেছি, ঝাঁপ দিয়েছি পতঙ্গ হয়ে আগুনে, সমুদ্রের নোনা জল করপুটে নিয়ে ছুটে গেছি পর্বতের তৃষ্ণা মেটাতে, সেখানে সয়েছি উপদ্রুত মেঘের উপহাস, নগ্ন দেহে পেরিয়েছি জাতীয় সড়ক, ভিখারির হিন্ডেলিয়ামের সামনে পেতেছি নির্লজ্জ হাত, মাতাল রাতে খুঁটে বেরিয়েছি ঘুঘুর বাসা, কোথাও না পৌঁছানো শব্দ সুর ও শপথ উচ্চারণ করেছি বারবার নরবরে ইজেলের সামনে দাঁড়িয়ে, শিল্পীর অভিনয়ে ক্যানভাস নষ্ট করেছি ক্রমাগত, জীবনের কথা ভাবার ভনিতায় জীবনের থেকে দূরে সরে গেছি। সেই আমি আজ অভিজ্ঞ, ঋদ্ধিমান, মূর্খ, সন্ন্যাসীর চেয়েও সন্ন্যাসী, প্রেমিকের চেয়েও প্রেমিক। এসো নিঃসার নির্নিমেষ নির্বিকল্প, এ আত্মাকে চুম্বন করো, ছুঁয়ে দেখো এই পোড়া কাঠ, এ ছাইতে জল ঢালা হয়ে গেছে, এ প্রাণে আগুন আজ আর জ্বলবে না। চলো রওনা দিই, আমাদের অন্ত্যেষ্টি ক্রিয়ায় ভোর হয়ে যাবে নয়তো আবার মায়ার আলোকে। একটু একটা ফোন কল চলে এসেছিল, দুঃখিত। এসো নিঃসার নির্নিমেষ নির্বিকল্প, এ আত্মাকে চুম্বন করো, ছুঁয়ে দেখো এই পোড়া কাঠ, এ ছাইতে জল ঢালা হয়ে গেছে, এ প্রাণে আগুন আজ আর জ্বলবে না। চলো রওনা দিই, আমাদের অন্ত্যেষ্টি ক্রিয়ায় ভোর হয়ে যাবে নয়তো আবার মায়ার আলোয়। অসম্ভব সুন্দর কবিতা, অসম্ভব সুন্দর কবিতা অমিত চক্রবর্তীর। এবার অবশেষ কবিতা, বাংলাদেশের আমার খুব পছন্দের একজন কবি রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহ। রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহর এই কবিতাটি আমি আপনাদের শোনাচ্ছি। পাঁজরে পুষ্পের ঘ্রাণ। রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহ অল্প বয়সে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান। অপমৃত্যু, আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আসলে কবিদের মধ্যে একটা আত্মহত্যা প্রবণতা থাকে, কবি বলে নয়, সৃজনশীল যে কোনো মানুষের মধ্যেই একটু থাকে, কারণ তাদের একটা নিজস্ব জগৎ, একটা আবেগের একটা সমুদ্রে তারা থাকেন। এখন তার মধ্যে কোথাও আসলে কেন যে এটা হয় সেটা আমি জানি না। আমি আগের দিন একটি কবিতা আপনাদের শুনিয়েছিলাম, 8 বছর আগের একদিন। সেখানে সব কিছু ছিল একটি মানুষের, সব কিছু থাকা সত্ত্বেও সেই মানুষটি আত্মহত্যা করেছিলেন। এটা কেন হয়? এগুলো নিয়ে অনেক গবেষণা আছে, অনেক চিন্তাভাবনা আছে। আসলে আমাদের মস্তিষ্কের যে তরঙ্গ, সেই তরঙ্গের মাপ এতই সূক্ষ্ম, ওই তরঙ্গের মাপ বুঝে ফেলবার ক্ষমতা আমাদের মস্তিষ্কের নেই। আমার বিশ্বাস কয়েক হাজার কম্পিউটারের শক্তি বোধহয় আমাদের মস্তিষ্কে আছে। স্বাভাবিকভাবেই তার সূক্ষ্মতাও নিবিড়, অনুধ্যানের বিষয়। আমি চলে যাচ্ছি কবি রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহর কবিতা পাঁজরে পুষ্পের ঘ্রাণ। তোমাকে বলবো বলে তার কাটা, পাথুরে জলে হিম, মৃত্যু রক্ত লাশ, এই ধ্বংসের শ্মশান ডিঙিয়ে এলাম তোমাকে বলবো বলে। পাঁজরে পুষ্পের ঘ্রাণ জ্বলে আছে ক্ষুধার মতন, ক্ষুধা তো বেঁচে থাকার অন্য নাম। তোমার আমার এই দূরত্বের মাঝে সেই ক্ষুধার পাথর, তুমি তাকে প্রেম বলো, স্বপ্ন বলো, লোকে বলে মলিন বিরহ। তোমাকে বলবো বলে জলকষ্ট, নিদ্রাহীন রাত, মানুষের শাপথ স্বভাব মাখা, লোভাতুর দাঁতের কৌশল,
আমি তৃষ্ণার অপূর্ণ ওষ্ঠ ধুয়ে এসেছি পেছনে, জীবনের 3 ভাগ অনাহার নিয়ে একটি জঠরে যে মানুষ পাঁজরে পুষ্পের ঘ্রাণ পুষে রাখে প্রেমের মতন, আমি তার স্বপ্নের শিয়র থেকে উঠে এখানে এসেছি তোমাকে বলবো বলে, তোমাকে বলবো বলে। কষ্ট, ধ্বংস, ক্ষয়, লেলিহান ক্রোধ, তামাটে মাটির গন্ধ, বুকেই ধ্বংসের কবর ডিঙিয়ে এলাম শুধু তোমাকে বলবো বলে। ভালোবাসা প্রিয় মুখ, তোমাকে বলবো বলে, তোমাকে বলবো বলে। তার কাটা পাথুরে জলে হিম, মৃত্যু, রক্ত, লাশ, এই ধ্বংসের শ্মশান ডিঙিয়ে এলাম তোমাকে বলবো বলে। শোনালাম রুদ্র মোহাম্মদ সাইদুল্লাহর কবিতা পাঁজরে পুষ্পের ঘ্রাণ। বলবীর, বল উন্নত বমশির, শির নেহারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর, বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। মমললাটে রুদ্র ভগবান, জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর।